পিনারাই বিজয়ন দাবি করেছিলেন কেরলের একটি অংশে গোষ্ঠী সংক্রমণ, এবার ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু জানিয়ে দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আশার আলো, বায়োটেকের পর এবার এইমস, সোমবার থেকে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া শুরু। এই সব নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং রয়েছেন চিকিৎসক ডাক্তার কিরণ মুখোপাধ্যায়। একবার দেখে নেওয়া যাক আজকে কি বলা হলো আমাদের কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে, গোষ্ঠী সংক্রমণ নিয়ে এবং এই ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল নিয়ে আমরা পুরোটা আসব। ভ্যাকসিন নেই, সচেতনতা নেই, এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরা। ভারতে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু জানিয়ে দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 14ই জুলাই 28,498 আক্রান্ত, 15ই জুলাই 29,429 আক্রান্ত, 16ই জুলাই বেড়ে হল 32,695, 17ই জুলাই একদিনে 34,956, 18ই জুলাই একদিনে 34,884, 19শে জুলাই একদিনে 38,902। এর থেকে স্পষ্ট দেশের কোনায় কোনায় স্পিড বাড়িয়েছে করোনা। ইতিমধ্যেই কেরল সরকারের দাবি, তিরুবনন্তপুরমের উপকূল এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এবার আশঙ্কা আরও বাড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান VK Monga বলেন, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়াচ্ছে। এটা দেশের পক্ষে খুবই উদ্বেগের। গ্রামাঞ্চলেও এখন সংক্রমণ ছড়াচ্ছে, এটা খারাপ সংকেত। এটাই গোষ্ঠী সংক্রমণ। COVID cases in the country have crossed 10 lakh mark today, and the deaths have increased beyond 25,000. This is now exponential growth. Every time the number of cases per day is increasing. আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় ভারত। আইএমএর দাবি, সংক্রমণের এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। দিল্লিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকা এখন করোনার হটস্পট হতে চলেছে। This is now spreading to areas which were hitherto not, known that there will be many cases over there. In south states of the country, for example, Kerala and Karnataka, and even in Bengal and northeast, and the cases are increasing by leaps and bounds, and this is a bad sign. It shows that it is now a community spread. ভয় ধরাচ্ছে আইএমএর দাবি, একই ভ্যাকসিন নেই, তার উপর গোষ্ঠী সংক্রমণ। গ্রামাঞ্চলে কেন সংক্রমণের বাড়বাড়ন্ত? যেভাবে জোর করে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালিয়ে গেল, 11ই মার্চ WHO প্যান্ডেমিক ঘোষণা করার পরেও যেভাবে সব কিছু চালু রাখলো, যেভাবে কোনো রাজ্যের সাথে কথা না বলে হঠাৎ করে মাত্র 4 ঘন্টার নোটিশে লকডাউন করলো, এবং যেভাবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সম্বন্ধে সঠিক পদক্ষেপ না নিয়ে জোর করে বিভিন্ন রাজ্যে তাদের পাঠিয়ে দিল, তার করুণ পরিণতি হচ্ছে ভারতবর্ষ আজকে সারা পৃথিবীতে করোনার সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে। শুধু পরিকল্পনার অভাবই নয়, সচেতনতার অভাবকেও দায়ী করেছেন চিকিৎসকরা। মানুষের মধ্যে কি সচেতনতা এখনো সেভাবে গ্রো করেনি? এখনো কিন্তু আমাদের চেম্বারে ঢোকার সময় আমরা যখন বারবার বলে দিচ্ছি যে বাইরে যে মাস্ক না খুলবেন না, সবসময় মাস্ক পরে থাকবেন, কোথাও হয়তো এই সচেতনতা চাপিয়ে দেওয়ারও কিছু প্রয়োজন আছে। যদিও এত কিছুর পর গোষ্ঠী সংক্রমণ মানতে নারাজ ICMR থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, গোষ্ঠী সংক্রমণ যদি হয়ও তাহলে বলতে আপত্তি কোথায়? গোষ্ঠী সংক্রমণ হলে তো ভয় বাড়বে, সচেতনতা বাড়বে। করোনা মোকাবিলায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। প্রথমেই ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, আপনার কাছে যাব যে আসলে কি কেন কেন্দ্র মানতে চাইছে না? পিনারাই বিজয়নের বক্তব্য মানতে চাইছে না, আইএমএর মন্তব্য মানতে চাইছে না। কেন মানতে চাইছে না? কারণ কেন্দ্র কি গোষ্ঠী সংক্রমণ হলে তার উপরে বাড়তি দায় দায়িত্ব আরো চাপবে? এটা একটু আমাদের পক্ষে বোঝা মুশকিল যে কেন কেন্দ্রীয় সরকার এটা মানতে চাইছেন না। কারণ গোষ্ঠী সংক্রমণ শুরু হলে তো একটু আগে যে কথাটা বললেন, এটা
হলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়বে, বাড়াতে হবে, ভয়টা একটু বাড়বে এবং লোকে একটু সতর্ক হবে, মানুষ একটু সতর্ক হবে। তো এটা কেন মানতে চাইছে না একটু বোঝা মুশকিল। আর যখন আমাদের অন্য বিশেষজ্ঞ আইএমএ থেকে বলছেন, অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে, এই জিনিসটা মাথায় রাখলে নিয়ন্ত্রণ করা একটু সহজ হবে বলে মনে হয়। একটু কঠিনভাবে নিয়ন্ত্রণ করাটা দরকার এখন। আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিক আপনার কাছে যাব যে এই গোষ্ঠী সংক্রমণ যদি মেনে নিই তাহলে কি কি পরবর্তী ব্যবস্থা নেওয়া সম্ভব? ভেরি গুড। আমি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের এই স্বাস্থ্য মন্ত্রকেরই একটা নোটে আছে 28শে মার্চ তারা বলেছেন যে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। তাছাড়া আইসিএমআর এপ্রিল মাসের 2020 সালের তাদের একটা ফিল্ড স্টাডি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। যা স্টাডিটা হয়েছিল মূলত 5911 জন সারি পেশেন্ট যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের মধ্যে সেখানে তারা দেখেছিলেন যে 104 জন মানুষ তারা পেয়েছিলেন কোভিড পজিটিভ, যাদের কোনো রকম কোনো সোর্স অফ ইনফেকশন খুঁজে পায়নি। তখনই কিন্তু আইসিএমআরও একটা বলেছিল তাহলে কি গোষ্ঠী সংক্রমণ? আর আমরা আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কথা বলছি। ডক্টর মোঙ্গা আইএমের একটি সেকশন হচ্ছে হসপিটাল বোর্ড, তার চেয়ারম্যান হিসেবে আজকে প্রেসে বলেছেন। তার আগেই কিন্তু আমি আপনাদের জানাই, এ মাসের 9 জুলাই আইএমএ হেডকোয়ার্টার নিউ দিল্লিতে একটা প্রেস রিলিজ করেছেন, সারা ভারতবর্ষের সমস্ত প্রেসের কাছে দিয়েছেন। সেটা ছিল মূলত ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস, যে সেই প্রেস রিলিজের 1 নম্বর পয়েন্টেই ছিল কিন্তু যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে স্বীকার করতে হবে গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যদি গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে ধরে নিই, তাহলে এমন কি হতে পারে? এমন কিছুই হবে না। কেননা গোষ্ঠী সংক্রমণ হলে ধরে নিতে হবে আপনি, আমি, আমরা সবাই সমানভাবে সম্ভাবনায় মুখে দাঁড়িয়ে আছি এই কোভিড-19 সংক্রমণের। ঠিক। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পেশেন্টের পেছনে তাকে ট্রেস না করে আমাদের চেষ্টা করতে হবে এই যে স্প্রেডটা কীভাবে হচ্ছে সেই স্প্রেডটাকে মনিটর করতে, কোথায় কীভাবে ছড়াচ্ছে। এই ভাইরাসটা আমরা সবাই জানি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হয়তো চেঞ্জ হচ্ছে, তার মিউটেশন হচ্ছে, অর্থাৎ কিনা আমাদের আরও গভীরভাবে এই ভাইরাসটার সম্পর্কে, তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দাঁড়াবে, যেটা ডক্টর মুখার্জিও বলছিলেন, মানুষের মধ্যে একটা ভয়ভীতি জাগবে যে এই বুঝি আমার হলো। এই ভয় মে লিড টু সাম সর্ট অফ কনসাসনেস, সচেতনতা, যেটা প্রকারান্তরে কাজ হবে। যে এখন আমরা যখন জানছি ওর আছে, ওর কাছে আমি নেই, তখন যেহেতু সবাই কে কোথায় আছে দেখবে না, একটু সতর্কতা তৈরি হবে। আমি আসবো। তার জন্যই বেশি বেশি করে দরকার কিন্তু টেস্টিংটা, একেবারে এই টিটিটি, টেস্ট, ট্রেস অ্যান্ড ট্রিট, এই 3টে ইম্পর্টেন্ট কিন্তু ব্যবহার করতে হবে। ডাক্তার মুখোপাধ্যায়, আতঙ্কের কথা বলা হচ্ছে, আপনি বলছেন গোষ্ঠী সংক্রমণ হলে পরে মানুষের মধ্যে একটু ভয় বাড়বে। রাজ্য সরকার গতকাল স্পষ্ট বলে দিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই, করোনা আক্রান্ত বাড়লেও আতঙ্কিত হবেন না। তাহলে আমরা ধরে নিতে পারি গোষ্ঠী সংক্রমণ স্বীকার করা হচ্ছে না, মানুষ যাতে আতঙ্কিত না হন। আতঙ্কিত হতে আমরাও বলবো না, আতঙ্কে নয়, কিন্তু সতর্ক থাকুন। এটা আমাদের প্রথম থেকেই আমরা বলে আসছি যে আতঙ্কে থাকতে হবে না, কিন্তু সতর্ক থাকুন। কিন্তু সতর্কতা যখন আসছে না, তখন তো কিছুটা ইম্পোজ করতে হবে, কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে সচেতনতা এবং নিয়ন্ত্রণ দুটোই একসাথে চলে যেন। আর কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে যে কথাটা, আমরা যেটা বুঝি যে কমিউনিটি ট্রান্সমিশন মানে হচ্ছে যে যখন একটা নতুন কেস পাচ্ছেন, তো আমরা একটা কন্ট্যাক্ট ট্রেসিং করছিলাম। আমাদের মনে আছে প্রথম থেকে যখন করোনা শুরু হলো, তখন আমরা একটা কন্ট্যাক্ট ট্রেসিং বলে একটা কথা ছিল। একদম। তো কমিউনিটি ট্রান্সমিশন মানে হচ্ছে যে আপনি কন্ট্যাক্ট ট্রেসিং পাচ্ছেন না, একটা নতুন কেস হলো, সেই কেসটা যে কোথা থেকে এসেছে সে খুব সতর্ক আছে, সে কারোর সাথে মিশছে না, কিন্তু তার হয়ে গেল। তো তখন কিন্তু বুঝতে হবে যে এটা অ্যালার্মিং সাইন ফর কমিউনিটি ট্রান্সমিশন। এইটা মানে প্রথম বোঝার ব্যাপার আছে। কিন্তু আমাদের কাছে কিন্তু এখন এরকম সিচুয়েশন আমরা পাচ্ছি, যেখানে হচ্ছে যে কিছু কিছু নতুন কেস পাওয়া যাচ্ছে যাদের কন্ট্যাক্ট ট্রেসিং পাওয়াই যাচ্ছে না। ডাক্তার মুখার্জি, এখানে একটা বিষয় হচ্ছে যে ডাক্তার মোঙ্গা যেটা বললেন যে সংখ্যার দিক থেকে, অর্থাৎ প্রতিদিন 30,000-এর বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ করোনায়।
এবং 10 লাখ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা তত্ত্বের বিচারে গোষ্ঠী সংক্রমণ বলা যায়, আপনি কি একমত? সংখ্যা তত্ত্বের বিচারে গোষ্ঠী সংক্রমণের থেকেও আমি একটু আগে যেটা বললাম যে গোষ্ঠী সংক্রমণের সব থেকে বড় ইস্যু হচ্ছে এটাই যে যখন আপনি কোনো কন্ট্যাক্ট ট্রেস করতে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে কারণ সংখ্যার ব্যাপারটা আমাদের ভারতবর্ষে 130 কোটির উপর মানুষ জনসংখ্যা আছে, সুতরাং টোটাল সংখ্যাটা কিন্তু অন্য দেশের সাথে এইভাবে কম্পেয়ার করলে হয়তো চলবে না। মানে টোটাল সংখ্যাটা আমাদের এখানে পার্সেন্টেজটা কিন্তু সেইভাবে এখনো ইতালিকে ছুঁতে পারেনি। কিন্তু গোষ্ঠী সংক্রমণ মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এটাই, যে আপনি যখন কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারছেন না। ডাক্তার বণিক, এখানে বলা হচ্ছে যে গ্রামে মফস্বলে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন মানুষ। যদি আপনার কথা অনুযায়ী যে ডেটগুলি বললেন আপনি, সেই সময়ে যদি গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নেওয়া হতো, তাহলে গ্রাম বা মফস্বলে এইভাবে করোনা আক্রান্ত ছড়াতো না। আপনার কি মত? দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে নাম্বার দিয়ে বিচার করা যাবে না, কেননা এখন যত বেশি দিন যাচ্ছে আমরা নাম্বার অফ টেস্টিং ফেসিলিটি এবং নাম্বার অফ টেস্ট বাড়াচ্ছে, যদিও এখনও আমরা আমাদের দেশের 1% মতন মানুষের টেস্ট করে উঠতে পেরেছি মাত্র। 2 নম্বর যেটা বিষয় হচ্ছে গ্রামাঞ্চল বা ভার্জিন এলাকা, যেখানকার মানুষের মুভমেন্ট গতিবিধি অত্যন্ত কম, যারা বাইরে যান কম, যারা অন্য মানুষের শহরাঞ্চলে মানুষের সাথে মেশেন না, যারা বিদেশে যাওয়ার সুযোগ পাননি, সেই সমস্ত মানুষের মধ্যে সংক্রমণের সম্ভাবনা তো প্রথম থেকেই কম, কারণ এই ভাইরাসটা বিদেশ থেকে এসেছিল। স্বাভাবিক কারণেই যখন এই সমস্ত প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে সংক্রমণ ঘটছে, যেটা ধরুন আজকে তিরুবন্তপুরমের যে গল্প, তিরুবন্তপুরমের 2টি জায়গাতে তারা যখন র্যান্ডামলি সিলেক্টেড কিছু মানুষের মধ্যে টেস্ট করলেন, তাদের মধ্যে প্রায় 50% মধ্যে এই সংক্রমণের উপস্থিতি আছে। অর্থাৎ আনকোরা মানুষের মধ্যে যখন সংক্রমণ হচ্ছে, তাদের আমরা খুঁজে পাচ্ছি না কার সাথে কোথায় কিভাবে এই সংক্রমণটা এসেছিল, তখন ধরে নিতেই হবে যে কমিউনিটির মধ্যে থেকেই ট্রান্সমিশন এসছে। এবং লক্ষ্য করে দেখবেন যে জায়গাগুলোতে ঘন জনবসতিপূর্ণ এলাকা, কেরালার যে 2টি জায়গা বা 3টি জায়গার কথা সামনে এসছে, সেই জায়গাগুলোতে কেরালা রাজ্যের যে গড়পড়তা জনবসতি পার স্কোয়ার কিলোমিটার, তার তুলনায় অনেক অনেক বেশি। আমি আসবো। স্বাভাবিক কারণে যদি কোনো একটা কারণে একজন মানুষ ওখানে সংক্রমণ ঘটে, তাহলে অনেক মানুষের মধ্যে ঘটবে, এবং সেটাই হচ্ছে উদ্বেগের বিষয়। আমি আবারও বলি, করোনা ভাইরাসের যা চরিত্র, তাতে ভয় পাইয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার জায়গা নেই, কিন্তু একে আটকানোর জন্য আমাদের সতর্কতা, সচেতনতা অত্যন্ত জরুরি। একেবারেই। তবে এই যে উদ্বেগের কথা বললেন আপনি, একই কথা বলেছেন মঙ্গাও, অর্থাৎ IM এর চেয়ারম্যান। তিনি বলেছেন যে যে পরিস্থিতি হয়েছে এখন, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। অর্থাৎ অন্ধকার থেকে আলোও দেখা যাচ্ছে কখনো কখনো। আমরা সেই আলো দেখানোর চেষ্টা করছি। বিরতির পর সেই আলো আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। সোমবার থেকে দিল্লি এইমসে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। সোমবার থেকে দিল্লি এইমসে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। কেন্দ্রের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে দিল্লি এইমস। ICMR ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভ্যাক্সিন। 3 ধাপে চলবে ভ্যাকসিনের ট্রায়াল। প্রথম পর্যায়ে 375 জন ভলান্টিয়ারের উপরে প্রয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন। পরীক্ষায় সামিল দেশের 12টি শীর্ষ মেডিকেল প্রতিষ্ঠান, এর মধ্যে রয়েছে এইমসও। ভলান্টিয়ারদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে। এমন ভলান্টিয়ারদের ওপরে ভ্যাকসিন প্রয়োগ হবে যারা করোনা আক্রান্ত হননি। জানা গেছে পাটনায় 10 জনের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ডাক্তার মুখোপাধ্যায়, কতটা আশার আলো দেখতে পারি? বিভিন্ন জায়গায় কোভ্যাক্সিন নিয়ে, করোনা ভ্যাকসিন নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা চলছে। অবশ্যই এখন এই করোনা বিরুদ্ধে লড়তে আমাদের হয়তো এটাই সব থেকে বড় আশার কথা, যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গেছে। যদিও আরেকটু পথ বাকি আছে ভ্যাকসিনটাকে সবার মানে গণভাবে প্রয়োগ করার আগে। আরও 2টো ট্রায়াল, এখনো 2 ধাপে ট্রায়াল বাকি আছে। আর এখনো অবধি আমরা যেটা জেনেছি যে ফলাফল অন্তত পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম কিছু পাওয়া যায়নি। কাজ করছি কিনা সেটা বলতে একটু টাইম লাগবে, একটু দেরি আছে, কিন্তু প্রয়োগ শুরু হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখনো অবধি। আর আমরা অবশ্যই তাদের স্যালুট জানাই যে সমস্ত ভলেন্টিয়াররা এই ট্রায়ালে অংশ নিচ্ছেন।
আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিক আপনার কাছে জানতে চাইবো যে আজকে লার্জ স্কেলে ভ্যাকসিন পাওয়া কতটা সম্ভব, কত দিনের মধ্যে? কারণ আমাদের দেশে 130 কোটি মানুষ এবং করোনা আক্রান্ত কত মানুষ হয়েছেন এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। সেই জায়গায় ভ্যাকসিন যদি সব থেকে প্রয়োজনীয় হয়, লার্জ স্কেলে ভ্যাকসিন মেলা কতদিন দেরি? অয়ন, সেই প্রশ্নে যাওয়ার আগে আমার মনে হয় যেহেতু এটা একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এতে কয়েকটা কথা বলে দেওয়া খুব জরুরি। সকলের জানা উচিত যে এই যে ভ্যাকসিন প্রোডাকশনের বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এইটা একটা বিশেষ পদ্ধতি মেনে হচ্ছে, যাকে আমরা টেকনিক্যালি বলি র্যান্ডোমাইজ কন্ট্রোল ডাবল ব্লাইন্ডেড মাল্টি সেন্ট্রিক ট্রায়াল। যিনি দিচ্ছেন তিনিও জানবেন না কি দেয়া হলো, আর যার শরীরের উপরে প্রয়োগ করা হচ্ছে তিনিও জানবেন না, এবং অনেকগুলি সেন্টারে সাইমালটেনিয়াসলি এই ভ্যাকসিনের কাজ, ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1-এর কাজ চলছে 12টা প্রতিষ্ঠানে। তার মধ্যে অন্যতম হচ্ছে দিল্লি এইমস, এবং আপনিও বলেছেন, আপনাদের রিপোর্টে উল্লেখ করলেন যে এইমস পাটনা তারা কিন্তু গত বুধবার প্রথম দফায় ফার্স্ট ফেজের যে ভলান্টিয়ার তাদের মধ্যে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম কাজটা শুরু করে দিয়েছেন। এবং আমরা প্রথম থেকেই বলছিলাম এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো যেন দেশের প্রতিষ্ঠিত আইন কানুন মেনে হয়, ICMR এর গাইডলাইন্স মেনে হয়। সেই গাইডলাইন্সের প্রথম ধাপ হচ্ছে ইনস্টিটিউশনাল এথিক্যাল কমিটির ক্লিয়ারেন্স। আমরা জেনেছি যে গতকাল এইমসের এথিক্যাল কমিটি তাদের যে প্রজেক্ট এই ভারত বায়োটেকের ভ্যাকসিন নিয়ে কাজ করার, ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ করা, সেটার অনুমোদন তারা দিয়েছেন। এবং আগামী সোমবার এইমসের সর্বপ্রথম 100 জন ভলান্টিয়ারকে ওরা রিক্রুট করবে ফার্স্ট ফেজের জন্য। এটা হচ্ছে সকলের জন্য জেনে রাখা দরকার। এবারে ধরুন ফার্স্ট ফেজ হয়ে যাবে, সেকেন্ড ফেজ আসবে, তারপরে থার্ড ফেজের ট্রায়াল হবে। এবং থার্ড ফেজ ট্রায়ালটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যখন প্রায় 20 থেকে 30 হাজার মানুষের মধ্যে এই ভ্যাকসিন ডোজটা প্রয়োগ করা হবে, তার কার্যকারিতা আছে কিনা, সে আমাদের শরীরে ইমিউনিটি ডেভেলপ করতে পারে কিনা। প্রথম ধাপে 2টো ডোজ দেয়া হবে। যখন একটু সংক্ষেপে, আমাদের সময় একদম শেষ। প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের গ্যাপ থাকবে 14 দিন। আমি শেষ করে দিচ্ছি অয়ন। সেটা হচ্ছে যে 6 মাস তো লাগবেই তার কার্যকারিতা আছে কিনা, ভ্যাকসিনের প্রোটেক্টেড ক্ষমতাটা আছে কিনা দেখার জন্য। সুতরাং কোনোভাবেই 2020 সালের মধ্যে এই ভ্যাকসিন বাজারজাত একটা অ্যাম্পিউলও বাজারে আসতে পারবে না। আচ্ছা, আমাদের দৃঢ় ধারণা যে আগামী বছরের মাঝামাঝি সময় হয়তো ভারতবর্ষে এই ইন্ডিজেনাস ভ্যাকসিন যদি সমস্ত ট্রায়ালগুলো ঠিকভাবে পাস করতে পারি, তাহলে হয়তো ভ্যাকসিনটা কমার্শিয়ালি মার্কেটিং করার মতন জায়গায় আসবে। একেবারে আমাদের হয়তো আশার আলো দেখাচ্ছে এই ভ্যাকসিনগুলি, কারণ হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে, এটাই অনেকটাই আশার আলো। এবং হিউম্যান ট্রায়াল বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সংস্থা শুরু করে দিয়েছে। সুতরাং আমরা একটু সতর্ক থাকলে, সচেতন থাকলে আগামী দিনে ভ্যাকসিনেই করোনাকে প্রতিরোধ করতে পারবো, এই আশা নিয়ে শেষ করছি এখন। অনেক ধন্যবাদ আপনার দুজনকে, সঙ্গে থাকুন।